যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে। কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়, এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি। প্রায় 15-16 বছর আমাদের মামলা হামলা অত্যাচার নির্যাতন গুম খুনের শিকার। এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে, সে ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আজকে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আমরা আজকে কথা বলবো বর্তমানে কি চলছে দেশে, সমন্বয়করা রাজনীতিটা কিভাবে করছে, ছাত্র রাজনীতিকে আমরা আসলে কিভাবে দেখতে পাই, গণমাধ্যমের স্বাধীনতাটার বিষয়ে আমরা কি জানতে চাই, কি করতে চাই, সেই বিষয়ে আমরা কথা বলার জন্য আজ আমরা সঙ্গে পেয়েছি বিএনপির যুগ্ম মহাসচিব জনাব শহীদুদ্দিন চৌধুরী এনিকে। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি, আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য। আপনি আমাদের কৃতজ্ঞতা জানবেন। আমাদের সাথে কথা বলার জন্য আরও থাকছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম। জনাব মোহাম্মদ নাহিদ ইসলাম, আপনি আপনার এই ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। আপনাকে আন্তরিক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি করতে গেলে আপনি দেখলেন যে আমি আসলে একটু জায়গার নাম ভুল বলছি, কারণ আমার মধ্যে এক ধরনের আনন্দ এবং উচ্ছ্বাস কাজ করছে, কারণ আমরা তিনজন একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করেছি। যদিও আমি অনুষ্ঠান শুরুর আগে আমি এনি ভাই এবং নাহিদ আমরা আলোচনা করছিলাম যে আসলে আমি আর এনি ভাই একটু কাছাকাছি সময় হলো, একই সময়ে বিশ্ববিদ্যালয়ে পড়লো। নাহিদ একদমই আমাদের পরবর্তী প্রজন্মের প্রতিনিধি, আমাদের সম্মানিত এবং মাননীয় উপদেষ্টা। সেজন্য এনি ভাই, আমরা আপনার অনুমতি নিয়েই আমি প্রথম প্রশ্নটা নাহিদকে করতে চাই। নাহিদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে আন্দোলনে শেখ হাসিনার পতন হলো সেই আন্দোলন সম্পর্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে বিল ক্লিনটনের উপস্থিতিতে একটা অনুষ্ঠানে বললেন যে এই আন্দোলন খুব পরিকল্পিতভাবে চালিয়ে নেওয়া হয়েছে, কিছুই হঠাৎ হয়নি। আমরা আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতে এই আন্দোলন কি শুরু থেকেই কোটার আড়ালে সরকার পতনের আন্দোলন ছিল? ধন্যবাদ আপনাকে। এই আন্দোলন আসলে শুরু থেকে কোটা সংস্কারের আন্দোলনই ছিল, এবং যখন হাইকোর্টের রিটটি করা হলো, মানে হাইকোর্টের রায় হলো এবং যে 56% কোটা ফিরিয়ে আনা হলো, তখন কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই ক্ষুব্ধ হয়েছে। কারণ যে আন্দোলন আমরা 18 সালে করেছি, যেটার ফলে কোটার আমরা সংস্কার চেয়েছিলাম, তখনই কিন্তু বাতিল করা হলো, সেটাকে আবার নিয়ে আসা হলো। তো শুরুতে এটা কোটা সংস্কারের দাবিতেই ছিল, এবং পরবর্তীতে আসলে সরকারের দমন পীড়নের কারণেই এটি পরবর্তী পরিস্থিতিতে যায় আসলে। এবং আন্দোলনটা আসলে শুরু থেকে খুবই গোছানো ছিল, কিন্তু সরকার যখন দমন পীড়ন শুরু করে এবং সারা দেশে এটি ছড়িয়ে যায়, সাধারণ মানুষ সবাই নেমে আসে, তখন এটা সরকারের পতনের আন্দোলন হয়ে যায়, এটা যেটা অনিবার্যভাবেই যেটা হওয়ার ছিল আর কি। উপদেষ্টা ইসলাম, আমরা আসলে একটি শব্দ খুব বেশি শুনছি কয়দিন ধরে, যে মাস্টার মাইন্ড, আন্দোলনের মাস্টার মাইন্ড। আসলে এই মাস্টার মাইন্ড ব্যাপারটা কি? মানে তিনি কিভাবে এই আন্দোলনটা নিয়ন্ত্রণ করেছেন, বা আপনি কিভাবে একটা মাস্টার মাইন্ড দেখেন এই আন্দোলনের পেছনে? আমরা তো কোটার আন্দোলন দেখছিলাম, আপনি ঠিকই বলেছেন যে যখনই দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের উপরে গুলি চালানো হলো, সাধারণ ছাত্ররা মারা যেতে থাকলো, নিপীড়নের সম্মুখীন হলো, তখন আমরা সবাই সেই আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমরা কিন্তু কোনো মাস্টার মাইন্ড টের পাই নাই। আমরা মনে করেছিলাম যে এটা স্বতঃস্ফূর্ত আন্দোলন। তো এখন এই মাস্টার মাইন্ডের কথাটা কোত্থেকে আসলো? মানে গত 7 দিন 10 দিন 15 দিন ধরে এটা আমরা শুনছিলাম, এখন তো প্রফেসর ইউনূস সেটিকে পরিচয়ই করিয়ে দিলেন যে হ্যাঁ, হি ওয়াজ এ মাস্টার মাইন্ড অফ অল দোজ থিংস। দেখুন, আন্দোলনটা আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যেটি একটি সাধারণ শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও ছিলেন। তো এই আন্দোলনটাকে এখন আমরা বলতেছি যে এটা একটা লিডারলেস মুভমেন্ট, যে আন্দোলনের আসলে কোনো একক নেতৃত্ব ছিল না, বরং সাধারণ মানুষই এটাকে এগিয়ে নিয়ে গেছে। কিন্তু আন্দোলনের একটা প্রেক্ষিতে কিন্তু আন্দোলনটা পরিচালনা করতে হয়েছে। সেক্ষেত্রে হয়তো আমরা গুটি কয়েক শিক্ষার্থী আর সারা দেশে আরো কিছু শিক্ষার্থীদের সাথে সমন্বয় পিছন থেকে এটা পরিচালনা করেছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের নানা জনই আসলে বুদ্ধি পরামর্শ দিয়েছেন। যার ক্ষেত্রে এই কথাটি বলা হচ্ছে, তিনি বিশেষভাবে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এবং পিছন থেকে এই সাহায্য সহযোগিতা করেছেন। কিন্তু তিনি এবং আমরা কেউ এই আন্দোলনের মাস্টার মাইন্ড এই শব্দটার সাথে কিন্তু একমত নই। সেটি হয়তো ভালোবাসার জায়গা থেকে অনেকে বলছেন, ডক্টর ইউনূসও সেটা বলেছেন, কিন্তু আমরা আসলে এটা এমন ভাবে দেখতে চাই না। আমরা এটা একটি
জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলন হিসেবেই দেখি। ওকে, তবে একটা বিষয় বলে রাখা ভালো যে এই আন্দোলনটাকে আপনি আসলে কবে থেকে বিবেচনা করবেন? এটা কি 36 দিনের আন্দোলন হিসেবে আপনি ব্যাখ্যা করবেন, নাকি এই আন্দোলনের পিছে যে আরো দীর্ঘ ব্যাকগ্রাউন্ড রয়েছে, আমরা যে আরো দীর্ঘ 7-8 বছর ধরে লড়াই সংগ্রাম করেছি, ক্যাম্পাসগুলোতে বিভিন্ন আন্দোলন করেছি, রাইট। সেই ক্ষেত্রে কিন্তু ভূমিকা রয়েছে। এবং অ্যাডভাইজার ইসলাম, আমরা আপনার কাছে আসবো আপনাদের ওই পূর্ববর্তী আন্দোলন সহ। অবশ্যই এটা 36 দিন আন্দোলন আমি মনে করি না, সেটার সাথে আরো অনেক বিষয় আছে। আমি একটু এনি ভাইয়ের কাছে যাই, আপনার কাছে আবার আসবো। এনি ভাই, শেখ হাসিনা সরকার পতনে আপনাদের সমর্থন, অংশগ্রহণ, ত্যাগ থাকলেও নেতৃত্বের ভূমিকা আপনারা ছিলেন না। গত 10 বছরে বিভিন্ন সময় সরকার পতনের ডাক দিলেও তাতে সফল হননি। ছাত্ররা যা করে দেখিয়েছে আপনারা তা পারছিলেন না কেন? এই নিয়ে আপনাদের কোনো আত্মমূল্যায়ন রয়েছে কিনা? এনি ভাই। জি, ধন্যবাদ খালেদ মহিউদ্দিন আপনাকে। বিশেষ করে আমাদের বাংলাদেশের অ্যাডভাইজার নাহিদ, আমি তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। যারা শুনছেন, আমি প্রথমেই বলছি, বিগত আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনারা দীর্ঘদিন থেকে লক্ষ্য করে আসছেন যে প্রায় 15-16 বছর আমাদের মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন, গুম খুনের শিকার। এটা শুধু আমরা বিএনপির নেতাকর্মী সেটা বললে খুবই ভুল হবে। সাধারণ মানুষ সেখানে অনেক ত্যাগ স্বীকার করেছে এবং কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা বারবার চেষ্টা করেছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, বাধাপ্রাপ্ত হয়েছি। সর্বশেষ আপনারাই লক্ষ্য করেছেন যে ছাত্র জনতার আন্দোলন কিভাবে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে, এবং সেখানে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার ক্ষেত্রে সেখানে এই দেশের তরুণ সমাজ, ছাত্র সমাজের ভূমিকা খুব উল্লেখযোগ্য ছিল। আমরা সেখানে সমর্থন দিয়েছি এবং একটা পর্যায়ে আমরা নির্যাতিত হয়েছি, ছাত্ররা নির্যাতিত হয়েছে, ছাত্ররা খুনের শিকার হয়েছে। যারা দেখেন যে হেলিকপ্টারে পর্যন্ত সেখানে ছাত্রদেরকে গুলি করে হত্যা করা হয়েছে, আমরা গ্রেপ্তার হয়েছি ওই পর্যায়ে। এবং গ্রেপ্তারের পরে এটা 1 আগস্ট বলতে পারেন বা 2 আগস্ট শহীদ মিনার থেকে যখন আমাদের এই ছাত্ররা তাদের কোটা বিরোধী আন্দোলনটাকে আরো গতিতে নিয়ে যায়, এটা সাধারণ ছাত্রদের আন্দোলন ছিল, মেধাবী ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলন ছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে প্ল্যাটফর্ম, সেখান থেকে যখন আহ্বান করা হলো শহীদ মিনারে, সকল রাজনৈতিক দলকে তারা যখন আহ্বান করেছে, সকল রাজনৈতিক দল সেখানে সারা দেশে একত্রিত হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে, সংগ্রাম করেছে। মোটামুটি আমরা যেটি জানতে চাইছিলাম যে অবশ্যই যেটি আসলে উপদেষ্টা ইসলাম যে কথাটি তুললেন, আমরা এই কথার সাথে আসলে সম্পূর্ণভাবে একমত, যেটি আসলে 36 দিনের আন্দোলন না, তার আগেও তারা অনেক কিছু হয়েছে। কিন্তু আপনারা কি মনে করেন না যে আন্দোলনটির আসলে নেতৃত্ব দেওয়া উচিত ছিল প্রধান বিরোধী দল হিসেবে বিএনপির, মানে যদি আমি এটা সরকারপতন আন্দোলন বলি, সেই আন্দোলনটি আসলে বিএনপি দিতে পারে নাই? এর কিছু এখানে আসলে আমি পক্ষপাতী না। জি জি, আমি কেন পার্ট করব? এখানে ছাত্ররা বলতে আমরা তো একসঙ্গে মিলেই এই ফ্যাসিবাদের বিরুদ্ধে পুরা দেশবাসী একত্রিত হয়েছি। সুতরাং এখানে ছাত্র যে জনতার যে আন্দোলন, সেখানে আমার ভাইয়েরা নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। যুবকরা, ছাত্ররা নেতৃত্ব দিবে, এটাই তো স্বাভাবিক। আমরা সবসময় দেখেছি যে সেই 90-তে বলেন, তার আগে বলেন, সেই স্বাধীনতার সময় ছাত্ররাই তো অগ্রণী ভূমিকা পালন করেছে। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হলে আমাদের টার্গেটটা কি ছিল? দেশকে রক্ষা করা, দেশের জন্য আন্দোলন করা, দেশের জন্য সংগ্রাম করা, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করা। এখানে আমি যে খুব ক্রেডিট নিতে হবে, সেই ক্রেডিটের জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সবসময় বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও। আমাদের তারেক রহমান সাহেব আমাদের সকলকে একত্রিত করার চেষ্টা করেছেন, সকল রাজনৈতিক দল একটা প্ল্যাটফর্মে এসেছে। এরপরে যখন কোটা বিরোধী এই ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা এসেছেন, তখনও তাদের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ ছিল এবং আমরা তাদের এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়ে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা চেষ্টা করেছি। ইনশাল্লাহ আমরা কামিয়াব হয়েছি। এখন আপনার কাছে কি মনে হয় না যে দৃঢ়তা ছাত্র জনতার নেতৃত্বে, মানে এই যেটাকে একটি লিডারলেস মুভমেন্ট নাহিদ ইসলাম বলছেন, সেই লিডারলেস মুভমেন্টে যে দৃঢ়তা তারা দেখিয়েছেন, আপনার কাছে মনে হয় না বারবার সেই রকম একটি বিএনপি ব্যর্থ হয়েছে? বিএনপি ব্যর্থ হয়েছে, সেই দৃঢ়তা বিএনপি দেখাতে পারে নাই। দ্যাটস হোয়াই উই হ্যাভ টু সাফার ফর 15 ইয়ার্স।
না আমরা দেখুন এরশাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 9 বছরে। জি। তখন তো আমরা বলি নাই যে আমরা সকল রাজনৈতিক দল ব্যর্থ হয়েছি। এখানে শুধু বিএনপির আন্দোলন ছিল না, দেশবাসীর আন্দোলন ছিল। সে আন্দোলনে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ ছিল না। আন্দোলনে একটা ভাইব্রেশন ছিল এবং এটা একটা স্তর ছিল। এই ভাইব্রেশনে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য আমরা ছাত্র জনতা যখন ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা এই আন্দোলনে যখন ত্যাগ স্বীকার করতে করতে একটা পর্যায়ে এসেছি, ছাত্ররা আমাদের আন্দোলনের গতিবৃদ্ধি করেছে। সুতরাং এখানে পার্ট করার কোনো প্রয়োজন নাই, তাদের সঙ্গে আমাদের কোনো কম্পিটিশন নাই। আমরা কিভাবে দেশটাকে গড়বো সেটাই হলো এখন আসল। আমার মনে হয় যে এটা আপনি একদম খুব চমৎকার ভাবে বলেছেন। জনাব নাহিদ ইসলাম, আপনার কি এই বিষয়ে কোনো কিছু বলার আছে? আপনি যে ছোট করে বলেন, নাহলে আমরা পরের প্রশ্নে যেতাম। না, আমি একটা বিষয় বলবো যে আমাদের বাংলাদেশের ইতিহাসে যে অভ্যুত্থানগুলো আমরা দেখি সেটাই কিন্তু ছাত্ররাই মোটামুটি নেতৃত্ব দিয়েছে বা সফল করতে ভূমিকা রেখেছে। সেটা 69 বলেন 90 বলেন, কিন্তু এবারে আন্দোলনে গুণগত পরিবর্তনটা হচ্ছে 69 বলেন 90 বলেন, সেই সময়ের অভ্যুত্থান ছাত্ররা নেতৃত্ব দিলেও সামনে কিন্তু একটা রাজনৈতিক শক্তি ছিল, রাজনৈতিক দলগুলোর একটা প্ল্যাটফর্ম ছিল যারা পরবর্তীতে ক্ষমতাটা নিয়েছে। সেটা 69-এ আওয়ামী লীগের নেতৃত্বে ছিল, 90-এ বিএনপি আওয়ামী লীগ সহ নেতৃত্বে ছিল। কিন্তু এই আন্দোলনে কিন্তু আসলে এরকম কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা দল কিন্তু সামনে ছিল না। ফলে 5ই আগস্টের পরে আসলে শেখ হাসিনার পতনের পরে কিন্তু এই দায়িত্বটা আসলে আমাদের উপর এসে পড়েছে, যদি আমরা এটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না। জনাব ইসলাম, আপনাকে কি একটা কথা বলতে পারি যে একথা ঠিক, আপনার আন্দোলনের শেষ পর্যায়ে বা আন্দোলনের যেখানে নেতৃত্বের মাধ্যমে বা শেষ পর্যায়ে যেখান থেকে আসলে শেখ হাসিনাকে চলে যেতে হয়েছে, পালাতে হয়েছে বা এই সরকারকে ক্ষমতা ত্যাগ করতে হয়েছে, সেখানে আপনাদের ত্যাগটাই সবচেয়ে বড় ছিল, যেটিকে আসলে খুব ভালোভাবে এক বাক্যে বলা যায় যে একটাকে মারি একটাই মরে, আর কেউ নড়ে না সেখান থেকে। সেই জায়গায় আপনারা চলে গিয়েছিলেন। কিন্তু আপনারা কি মনে করেন না যে এই আন্দোলনটা আসলে জুলাই থেকে, জুন থেকে, কোটা থেকে আসলে শুরু হয় নাই? বিএনপির নেতাকর্মীরা বা জামাতের নেতাকর্মী বা বিরোধী দলের নেতাকর্মীরা, এমনকি বাম দলের নেতাকর্মীরা এই 15 বছর ধরে লাগাতার সংগ্রামের মধ্যে, আমি জানি না এনিভাইয়ের বিরুদ্ধে কয়টি মামলা আছে, আমার কাছে মনে হয় সম্মিলিত মামলা, অবশ্যই সেই ত্যাগটার কথা কি আপনারা আসলে স্বীকার করছেন? এখন তো মনে হচ্ছে যে মানে ব্যাপারটা হলো যে আমাদের এই পুরো আন্দোলন সংগ্রাম শুধু জুলাই মাস থেকেই শুরু হয়েছে, এরকম মনে হচ্ছে। ডক্টর ইউনূস বলছেন ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছেন, ওরা যেটা বলবে সেটাই বলবে হবে। এটা কি আপনারা আসলে ব্যাপারটা কিভাবে দেখেন নাহিদ? না, অবশ্যই এটা তো বিগত 16 বছর, আমরা আরো বলি 111 থেকে যেই আমাদের বিরাজনীতিকরণ শুরু হয়েছে, সেই সময় থেকে কিন্তু আমাদের এই রাজনৈতিক সংগ্রামটা এবং আমাদের বিরোধী দলীয় নেতাকর্মীরা যেই আত্মত্যাগ করেছে, নির্যাতিত হয়েছে এবং নির্যাতিত হওয়ার পরেও তারা বারবার মাঠে নেমেছে। তারা নামার কারণে কিন্তু একটা রাজনৈতিক পরিবেশ আমরা পেয়েছি, কথা বলার মিনিমাম পরিবেশ কিন্তু আমরা পেয়েছি, যে জায়গায় আমরা নেমে কথা বলতে পেরেছি। এবং এই অভ্যুত্থানেও আমরা সকল রাজনৈতিক দলের সেই ভূমিকাকে স্বীকার করি এবং তারা ভ্যানগার্ডের মতো ছিল, গুলির সামনে ছিল। এবং ব্যক্তিগতভাবে বললেও কিন্তু ছাত্রদল বলেন বা শিবির বলেন বা বামপন্থী সংগঠন, প্রত্যেকেই আমাদেরকে নানাভাবে সহযোগিতা করেছে। ব্যক্তিগতভাবে আমাদের জীবন রক্ষার্থেও তারা অনেক ভূমিকা পালন করেছে। ওকে, আমার মনে হয় যে জনাব নাহিদ ইসলাম এটা খুব পরিষ্কার করে বলেন। নাহিদ ইসলামের কাছে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু এনিভাইয়ের কাছে যেতে চাই। নাহিদ ইসলাম, আপনাকে আমি প্রশ্নটি করে রাখি। না, ঠিক আছে, আসছি আমি প্রশ্নে। এনি ভাই, আমরা কিন্তু সবাই যখন এই সরকার চলে গেল তখন ছাত্র জনতার আন্দোলনের ফলে এই সরকার পাওয়ার পরে আমরা কিন্তু একটা জরুরি প্রয়োজন বোধ করেছিলাম যে আমরা একই ধরনের সরকার, যে সরকারকে কেউ ফেসিস্ট বলছেন, যে সরকারকে কেউ নিপীড়ক বলছেন, সেরকম আরেকটা সরকার চাই না। সেই ইঙ্গিতটা কিন্তু আপনাদের উপরও ছিল, কিন্তু যে আমাদের যে ভয় ছিল, এনি ভাই আপনার কাছে কি মনে হয় না সে ভয়টা খুব অমূলক ছিল না? আমি দুই একটা উদাহরণ দিই। এই আন্দোলনের আপনাদের সহচর সাবেক ডাকসু ভিপি বা ডাকসু ভিপি নূর থেকে শুরু করে সরকার থেকেও কেউ কেউ কিন্তু আপনাদেরকে উদ্দেশ্য করে বলেছেন চাঁদাবাজি, সিন্ডিকেট ইত্যাদিতে আওয়ামী লীগের জায়গাগুলি বিএনপি ও তার অঙ্গ সংগঠনে কেউ কেউ দখলদারিত্ব কায়েম করেছে, নিজেরা মারামারিতেও জড়িয়ে পড়ছে। এই নিয়ে আপনাদের শীর্ষ নেতারাও হুঁশিয়ারি দিচ্ছেন, বহিষ্কার করেছেন, কমিটি স্থগিত করছেন, তবু থামছে না কেন? আমরা কি এইটা ধারণা করতে পারি যে এখন যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা আসে তাহলে একই ধরনের কাজ আবার করতে থাকবে, যেটি বিগত সরকারের সময় আমরা এটি দেখেছি? দেখুন, আমরা খুব পরিষ্কারভাবে আমাদের কথাগুলো জাতির সামনে আমরা তুলে ধরেছিলাম। আমরা 7 তারিখে আমরা একটা সভা করেছি, সমাবেশ করেছি। সেই সমাবেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খুব স্পষ্ট ভাবে কিছু বক্তব্য তুলে ধরেছেন জাতির সামনে। অনেকে সেই সমাবেশটা নিয়েও তখন
বলেছিল যে এই মুহূর্তে সভাটা না করলে হয়তো হতো, কিন্তু একটা বৃহৎ দলের কিছু মেসেজ আমাদের ওই মুহূর্তে থাকার দরকার ছিল, এবং সেই মেসেজগুলো পরবর্তীতে সত্যি হয়েছে যে আমাদের যে দিক নির্দেশনা যে আমাদের এই জাতির সামনে, সেখানে বিএনপি কিছু মেসেজ সরাসরি থ্রো করেছে, এবং আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনিও পরামর্শ দিয়েছেন। দেখুন, 15 বছর প্লাস পরবর্তীতে এই যে ছাত্র জনতার আন্দোলনে যে ফ্যাসিবাদ পালিয়ে গেল এবং দেশে একটা স্বাভাবিক রাজনীতি আসার মতো সুযোগ তৈরি হলো, যদি 5 তারিখ 6 তারিখ এই দেশে বা 7 তারিখ এই দেশে যদি আরো বেশি হয়তোবা মারা যেত, তাহলে অবিশ্বাস্য কিছু ছিল না, কিন্তু তা হয় নাই। শক্ত হাতে আমরা সেটা মূল্যায়ন করেছি, শক্ত হাতে আমরা সেটা ফেস করেছি। এবং 7 তারিখে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মেসেজটা এমনই ছিল যে কোনোভাবে যে আমাদের কোনো দলীয় নেতাকর্মী অথবা বিএনপির নামে যদি কেউ কোনো চাঁদাবাজিতে যায় বা কোনো ধরনের প্রতিশোধ স্পৃহা নিয়ে সেখানে আঘাত করতে যায়, তাহলে কিন্তু আমরা সরাসরি পার্টির তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, এবং সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এমনও আপনারা অনেকখানি লক্ষ্য করেছেন যে আমাদের দলের নামে কেউ যদি কোনো ধরনের উচ্ছৃঙ্খল বা বিশৃঙ্খল আচরণে জড়িত হয়, তার বিরুদ্ধে আমরা মামলাও করেছি, গ্রেপ্তারও করেছি। এখন সেই পর্যায়টি হয়তোবা অনেক কমে গেছে এবং নাই। আমাদের দলের নাম অনেকে ব্যবহার করার চেষ্টা করেছে। আমরা খুব শক্ত হাতে আমাদের দলের পক্ষ থেকে কিছু সিদ্ধান্ত নিয়েছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা আমাদের কর্মকাণ্ডকে অব্যাহত রেখেছি। আর আপনি যেটা বলছেন যে দেখেন, গত 15 বছরে 1.5 লক্ষ মামলা, 60 লক্ষ সাধারণ নেতা কর্মীদের বিরুদ্ধে, এবং আমার বিরুদ্ধে অনেক মামলা ছিল আমাদের। না, কিন্তু এটি ভাই সবই ঠিক আছে, সবই ঠিক আছে, কিন্তু কেউ কেউ মাঠের কেউ কেউ বলছেন আপনারা যেহেতু নির্যাতিত হয়েছেন, আপনারা যেহেতু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, আপনারা গেলে সেটি পুষিয়ে নিতে চাইবেন, ব্যাপারটা ঠিক কিনা? না, আমি বলি, আমরা বলেছি বারবার যে আইনকে আমরা নিজের হাতে তুলে নেব না, এবং আমরা আমাদের নেতা কর্মীদেরকে বলেন আর আমাদের অনেক সমর্থকদেরকে বলেন, আমরা সব জায়গায় একটা মেসেজ দিয়েছি, যেহেতু আমাদের একটা বড় রাজনৈতিক দল, গণমানুষের দল, আমাদের নাম ভাঙিয়ে অনেক কিছু অপকর্ম করার সুযোগ দিচ্ছিল। আমরা প্রতিশোধ কোনোভাবেই আইনের বাইরে নেওয়ার চেষ্টা করব না। যেহেতু এই সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, এই যে অ্যাডভাইজার নায়েক সাহেবরা রয়েছেন, তাদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান ছিল যে এই যে বাস, ট্রাক টার্মিনাল, তারপরে আপনি বলেন সিএনজি স্টেশন, আপনি যদি বলেন বালুমহল, আপনি যদি বলেন টেম্পো স্টেশন, এই ধরনের অনেক জায়গায় চাঁদা এই দেশে কালেকশন বিভিন্নভাবে হয়ে আসছে অতীতে। সুতরাং এগুলা কিন্তু একটা গভর্নমেন্টের দায়িত্ব। কোনোভাবে একটা দল পরিবর্তন হলো, একটা সরকার চলে গেল, সেটা আবার আমাদের কেউ সেখানে দখলে যাবে না, সেটার কোনো সুযোগ নেই। আমরা সেখানে হস্তক্ষেপ করেছি, এবং গভর্নমেন্টের দায়িত্ব হলো সেখানে আগের অর্ডার গুলোকে ক্যান্সেল করবে এবং নতুন করে সেটা সরকার আওতাদের নিয়ে আসবে, যেন আমাদের দলের কেউ নাম ভাঙিয়ে সেখানে ইনক্লুড না হতে পারে, সেখানে ঢুকতে না পারে। সেই ব্যাপারে আমরা খুব সতর্ক ছিলাম। আপনাকে ধন্যবাদ, এখনো সতর্ক। আপনাকে অনেক ধন্যবাদ। আমি শিওর যে জনাব নাহিদ ইসলাম এই ব্যাপারটি মাথায় রাখবেন। তিনি তার যেহেতু সরকারে আছেন, ক্যাবিনেটে আছেন, তারা নিশ্চয়ই ব্যাপারটি নিয়ে আলোচনা করবেন এবং এই ব্যাপারে তারা সিদ্ধান্ত দেবেন। আমি জনাব নাহিদ ইসলামের কাছে জানতে চাইবো যে মাননীয় প্রধান উপদেষ্টা, এবং আপনাকে নিয়ে কটূক্তির অভিযোগে চট্টগ্রামে একটি নালিশি মামলা হয়েছে। আওয়ামী রেজিমের সময় এইসব মামলাকারীরা নানাভাবে পুরস্কৃত হতেন, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পেতেন। আপনাদের পক্ষ নিয়ে যিনি মামলা করছেন তিনিও কি পুরস্কার পাবেন কটূক্তির অভিযোগে যিনি মামলা করেছেন? না, কখনোই না। আর এখানে একটা যেটা হয়েছে যে ধর্মীয় অবমাননার বিষয়টি এটার সাথে যুক্ত ছিল, এবং সাথে প্রধান উপদেষ্টা আমার নামেও যুক্ত করা হয়েছে, এবং যিনি করেছেন মামলা তাকে তো আমি চিনিও না, এবং আমি আইন উপদেষ্টা যিনি তার সাথে যোগাযোগ করেছি যাতে এই মামলাটি বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়, এবং এই মামলায় যাতে গ্রেফতার না করা হয়। এই মামলাটি এবং সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে আমরা নিজেরাই এর বিরুদ্ধে বলছি যে আমরা এই আইনটি সংশোধন করব। তো সেক্ষেত্রে পুরস্কৃত করা তো দূরের কথা, আমরা এই ধরনের মামলাকে তো আসলে বিরোধিতা করি। জনাব নাহিদ ইসলাম, সম্প্রতি গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আপনি যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে আওয়ামী লীগ আমলের এক সময়ের তথ্যমন্ত্রী জনাব হাসান মাহমুদের কথার মিল পেয়েছেন অনেকেই, যা আবার ডিজাইন করে দুজনের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হয়েছে। আমরা কি এখনো আগের মতোই স্বাধীন কিনা? আমি দর্শকদের একটু দেখাতে চাই, দর্শকরা অবশ্যই একটু দেখতে পারবেন না যে ডিজাইন দিয়ে যে এটা করা হয়েছে, এটা আমরা প্রথম আলো পত্রিকাতে দেখেছি, যেখানে দেখা যাচ্ছে যে জনাব নাহিদ ইসলামের যে আমরা গণমাধ্যমের স্বাধীনতা চাই অবশ্যই, কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই গণমাধ্যমের স্বাধীনতার সীমা কতটুকু? একই ধরনের কথা আসলে হাসান মাহমুদও বলেছিলেন, আমরা মনে করি গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে রাষ্ট্রের বিকাশ, গণতন্ত্রের বিকাশ জড়িত, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। জনাব
জনাব নাহিদ ইসলাম, এটি নিশ্চয়ই আপনার চোখেও পড়েছে। এই হাসান মাহমুদের সাথে তুলনাটা কেমন উপভোগ করছেন জনাব নাহিদ ইসলাম? যারা এটি তুলনা করছে তারা হয়তো আমি জানি না কি জন্য তুলনা করছে। জি, এখানে আমি একটা প্রশ্ন রেখেছি এবং আমি এখনো এই প্রশ্নটা রাখছি যে গণমাধ্যমের স্বাধীনতায় আমরা বিশ্বাস করি, কিন্তু গণমাধ্যমকে ব্যবহার করে যদি ফ্যাসিজমের পক্ষে কথা বলা হয়, গণহত্যার পক্ষে বৈধতা দেওয়া হয়, তাহলে সেটি কি গণমাধ্যমের স্বাধীনতা হিসেবে বিবেচিত হবে কিনা? আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা দর্শকদের কাছে এই প্রশ্ন করেছিলাম যে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রশ্ন তুলেছেন, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে ফ্যাসিস্টদের প্রচারণা করা যাবে কিনা, এই প্রশ্ন সঠিক বলে মনে করেন কিনা। শতকরা ৭৭% দর্শক এতে সঠিক বলে মনে করছেন, শতকরা 23% দর্শক একে সঠিক বলে মনে করছেন না। 50,000 দর্শক ভোট দিয়েছেন। কিন্তু জনাব নাহিদ ইসলাম, এটি আমরা এখন চিত্র দেখতে পাচ্ছি, জনাব নাহিদ ইসলাম প্রায় 1993 থেকে এটা 31 বছর ধরে সাংবাদিকতা করাই এই দাবি নিয়ে আমি বলতে চাই যে আপনি যেটিকে বলছেন হচ্ছে স্বাধীনতার কথা বলে ফেসিস্টদের প্রচারণার তো অনেক বেশি বয়স না, এবং ফেসিস্টদের প্রচারণা তো আসলে অন্যরা আলাদা করতে পারে, যেমন আওয়ামী লীগ আমলে আমরা আলাদা করতে পারতাম। আপনি যদি ফেসিস্টদের প্রচারণা বলে কারো জবান বন্ধ করতে চান, এটি আসলে খুব ঠিক কাজ হবে কিনা, আপনার কাছে আমার এটি প্রশ্ন। না দেখুন, এখন তাহলে আপনাকে আরো মূল জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগ কি রাজনৈতিক কার্যক্রম এই মুহূর্তে করতে পারবে কিনা, বাক স্বাধীনতা বা রাজনৈতিক স্বাধীনতার কথা বলে। এখন আওয়ামী লীগ ফ্যাসিজমের সাথে জড়িত, গণহত্যার সাথে জড়িত এবং তার বিচার প্রক্রিয়া চলছে। তো ফ্যাসিজমের সাথে যেহেতু তারা জড়িত এবং বিচার প্রক্রিয়া চলছে, এই মুহূর্তে আমরা বলেছি যে তার রাজনীতি করার সুযোগ নেই। তা আওয়ামী লীগ দল হিসেবে যেহেতু তার রাজনীতি করার সুযোগ নেই, তার আদর্শ প্রচারণা করাও আসলে সুযোগ নেই। তো সেই জায়গা থেকেই না, সেটি আপনাদের সিদ্ধান্ত। আওয়ামী লীগ যেমন মানে তার সরকারের নির্বাহী সিদ্ধান্তে সে জামাত ইসলামের রাজনীতি নিষিদ্ধ করেছিল, আপনারাও সেটি করতে পারেন, কিন্তু সেটি আপনার মুখে বলছেন কেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেন? এটা আপনার মুখের কথা, তো এটি কেমন মনে হয় যে এটি মানে একটা প্রত্যেকটা জিনিসের একটা ইয়া আছে না, আপনি তো নিষিদ্ধ করতেই পারেন ইচ্ছা করলে। সেটিকে আপনি ট্রাই করেছেন বা করছেন আপনারা? যে আপনি বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, কিন্তু সেটি আপনারা রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নেন, সরকারিভাবে সিদ্ধান্ত নেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না। ওয়াজন্ট ইট বেটার? মানে না, আমরা তো সেটি সরকারের জায়গা থেকে এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। আমরা কথাটি বলছি, আমরা এখন যে কোনো সিদ্ধান্ত বা এই ধরনের জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যমতকে সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ফলে রাজনৈতিক অন্যান্য দলগুলোরও এই বিষয়ে মতামতের প্রয়োজন আছে। তো সার্বিকভাবে আমরা রাজনৈতিক ঐক্যমত হলে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু একটা বিচার প্রক্রিয়া অবশ্যই চলছে এবং এই বিচার প্রক্রিয়ার মধ্যেই আসলে এই বিষয়ে একটা সিদ্ধান্ত হবে এবং আমরা রাজনৈতিকভাবে একটা ঐক্যমতে পৌঁছাতে পারবো আশা করি। কিন্তু আপনারা সরকারিভাবে কোনো সিদ্ধান্ত নিতে বা রাষ্ট্রীয় মানে আপনারা যারা উপদেষ্টা পরিষদ আছেন তারা সিদ্ধান্ত নিতে চান না, আপনারা একটা ঐক্যমতের ওয়েট করছেন, ব্যাপারটা কিরকম? জি অবশ্যই আমরা ঐক্যমত হয়েছে, এটা আপনারা কি করে বুঝবেন? মানে এনি ভাই যদি বলে আওয়ামী লীগ নিষিদ্ধ করে তৈরি করে দিবেন? না, আমরা যদি সেই রাজনৈতিক ঐক্যমতে পৌঁছাতে পারি, এখানে বিএনপি রয়েছে, জামাত রয়েছে, নাগরিক সমাজ রয়েছে, মানে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই যারা রয়েছে, আওয়ামী লীগ ছাড়া বাকি যারা জি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। আমি একটু এনিভাইয়ের কাছে জানতে চাই, এনিভাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ শুরু থেকেই জানতে চাইছে বিএনপি, আপনারা দীর্ঘ সময় দিতে রাজি নন, আপনারা কি জানি একটা যৌক্তিক সময়ের কথা বলছেন। সবশেষ সেনাপ্রধান রয়টার্সকে বলেছেন নির্বাচনের জন্য সময় সর্বোচ্চ 18 মাস নেওয়া হতে পারে। 18 মাস বিএনপির কাছে গ্রহণযোগ্য কিনা সে বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। আপনারা সময় দিতে চান না কেন? অনেকগুলি সংস্কার তো এই সরকারকে করতে হবে, নাকি আপনারা চান যেভাবে আওয়ামী লীগ সরকার গিয়েছে এখন কোনো মতে একটি নির্বাচন দিবে, আপনারা এসে আসলে ক্ষমতায় নিয়ে বাকি সব কাজ করবেন? আপনাদের কি চাওয়াটা সেরকমই কিনা, মানে কোনো সংস্কার আপনারা চান না, আপনারা জাস্ট এসে ক্ষমতাটা নিতে চান? আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটু অ্যাড করছি আগের প্রশ্নের, যেটা নাইস সাহেবকে আপনি বলার চেষ্টা করেছেন। দুইটা পার্ট একসঙ্গে আপনি দুইটার উত্তরে পাচ্ছেন। সেটা হলো যারা ফ্যাসিস্ট, যারা গুমের সঙ্গে জড়িত ছিল, খুনের সঙ্গে জড়িত ছিল, মামলা হামলা দুর্নীতি পাচারের সঙ্গে জড়িত ছিল, লুটতরাজের সঙ্গে জড়িত ছিল, তাদের বিচার করতে হবে একটা পার্টে। এবং এই সরকারের কাছে মানুষের সর্বপ্রথম দাবি হলো বিচার করা। আপনি এর নেতৃত্বে খুনি হাসিনা ছিল, কি পরিমাণ খুন করেছে দিবালকের মতো সত্য। সুতরাং এই বিচার হলো আগে। পাশাপাশি আপনি যে ফ্যাসিজমের কথা বললেন, এই ফ্যাসিজম বিগত বছরগুলোতে দেশের প্রতিষ্ঠানকে লোকে কিভাবে ধ্বংস করেছে, কিভাবে এই দেশে একটা নতুন কিন্তু
কিন্তু বাংলাদেশ গড়ার ক্ষেত্রে anyway, মাফ করবেন, আমি আমি বলছি, anyway, আমি মাফ দিচ্ছি, করবেন, আমি উত্তর আমি দিচ্ছি। আমি শুধু এই কথাই বলছি যে আপনার তো বিচারের দাবিটা করার জন্য, বিচারটা করার জন্য ওদের তো সময় লাগবে, কিন্তু আপনার শুরু থেকেই তো এই সরকার কেন না সময় লাগবে না, আমি তো বলি নাই যে আমি 3 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে, আমি তো বলি নাই একেবারে 7 মাসের মধ্যেই নির্বাচন দিতে হবে। ওনারা বলছেন যে আমরা একটা কথা বলছি যৌক্তিক সময়ের মধ্যে, এবং এই যৌক্তিক সময়ের মধ্যে ওনারা 6টা সংস্কারের যে কমিশন গঠন করেছেন সেগুলো সংস্কার করবেন, কিন্তু সেই সংস্কারটা যদি দ্রুত সময় হয় এবং যদি ভোটারের কাজ এট এ টাইম চলতে থাকে, কারণ দেশ তো একটা বিশাল দেশ, এই দেশের অনেকগুলা প্রশাসনিক ইনস্টিটিউট আছে, যার যার কাজ শেষে করবে, একসঙ্গে কিন্তু অনেকগুলা কাজ হতে পারে। একদিকে বিচারের কাজ চলবে, একদিকে বাংলাদেশ গড়ার জন্য নতুন করে যে সংস্কারের কাজ আছে সেগুলো করবে, আরেকদিকে আপনি আজকে বলছেন যে গতকালকে বলছেন যে ভোটার সম্পন্ন করবেন, সেগুলো তো একই প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে সম্পন্ন করে যৌক্তিক সময়ের মধ্যে আপনি কিন্তু খুব সহজে একটা নির্বাচন করতে পারেন। সুতরাং আপনি ক্ষমতায় থাকলে আপনি যৌক্তিক সময় কতটা মনে করতেন? আমি যৌক্তিক সময়টা তো আসলে আমার কাছে মনে হয় যে আপনি যে কাজগুলি কথা বলেছেন, আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি বিচারের কথা বলেন, ওদের অন্তত 5 বছর লাগা উচিত এগুলি করতে। না, কেন 5 বছর লাগবে? কতদিন লাগবে? আমার তো মনে হয় না, 5 মাস? কারণ ওনারা তো 5 মাস? আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তো নিজেই 3 মাসের কথা বললেন, তো 3 মাসের জায়গায় 6 মাস হতে পারে। উনি তো নিজেই বললেন যে অক্টোবরের 1 তারিখ থেকে সংস্কারের কাজ চলবে 3 মাস, বলেন নাই? অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এরপরে 3 মাসের জায়গায় যদি 6 মাস, অসুবিধা তো নাই। কিন্তু ওনার কথা অনুযায়ী আমরা যদি আরো 3 মাস বৃদ্ধি করি, তাহলে তো 1 বছরের ভেতরেই সুন্দর একটা নির্বাচন করা সম্ভব। তাও যদি না হয়, সেটার জন্য কি আমরা খুব বিরাগ হব? কিন্তু আমরা এই দেশটাকে গড়তে চাই, একসঙ্গে গড়তে চাই। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করে, সংগ্রাম করে, আমরা কষ্ট করেছি, শ্রম দিয়েছি, আমাদের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। আমরা দেশ গড়ার জন্য সবাই মিলে একত্রিত হয়ে করব। এখানে বৈষম্য বিরোধী এবং রাজনৈতিক দলকে আলাদা করার কোনো সুযোগ নেই, এই সরকারকে আলাদা করার সুযোগ নেই, এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ এই সরকার যদি কোনোভাবে ফেল করে, বাংলাদেশ ফেল করবে। আমরা বাংলাদেশকে ফেল করতে দিতে যাব না এবং দিতে চাই না। সেটা সময় যতদিনই লাগুক, কিন্তু আপনাদের বক্তব্য শুনে মনে হয় না যে আপনারা প্রায়ই এই সরকারকে একটু হুমকি দেন, একটু এটা বলেন, এমন কি এই নির্বাচনের প্রশ্নে না কেমন জানি আপনারা একটু এরকম বলেন, এমনকি আমি আপনাদের এটা কেউ যদি তার ব্যক্তিগতভাবে চিন্তা করে থাকেন তা হতে পারে, কিন্তু আমরা সব ক্ষেত্রে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করব। কারণ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই নির্বাচনের সম্মান দিতে পারে না, আমরা সম্মান দিতে চাই এবং তার নেতৃত্বে আমরা এই রাষ্ট্রটাকে নতুন ভাবে গড়তে চাই, এবং সেটা তিনি একটা গণতান্ত্রিক পন্থায় ব্যবস্থা আমাদেরকে নিয়ে যাবেন, দেশকে নিয়ে যাবেন, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা করব। এবং খুব রিসেন্টলি আপনারা তারেক রহমান সাহেবের বক্তব্য শুনেছেন, এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা আমরা রক্ষা করে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা, মানে আপনাদের আসলে ক্ষমতায় এসে বসে পড়া বা এক্ষুনি ক্ষমতা শুরু করার এরকম কোনো তাড়া নাই আপনাদের? না, এত চাপ হওয়ার কিছু নাই তো। আচ্ছা, আমরা যে কালকেই ক্ষমতায় চলে গিয়ে একেবারে বক্তব্য শুনে আমার জড়িত হবে ইনশাআল্লাহ। ভাই, আপনাদের বক্তব্য শুনে যে আমার মনে হইতো যে আপনারা খুব মানে আপনারা কিছুটা অস্থির, অধৈর্য হয়ে উঠছেন। এটা কোনো অস্থির না, কোনো অস্থির না। আপনারা যথেষ্ট পরিমাণ সময় দিবেন তো? আমরা ওনারা যেই সংস্কারের কাজ নিয়েছেন, একদিকে বিচারের কাজ হবে, বিচার আগে দেখতে চাই, পাশাপাশি সংস্কার করে একটা গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত করবেন। এখানে তাড়াহুড়ার কিছু নাই। আর আমরা লুটপাটের জন্য বিএনপি ক্ষমতা আসবে, আর বিএনপি ক্ষমতা আসার জন্য আমরা আন্দোলন করছি তা নয়, এই দেশটাকে রক্ষা করার জন্য আমরা আন্দোলন করছি। আমাদের একজন দর্শক বলছেন যে তারা কেন থাকবে, বিএনপি তো অলরেডি ইন পাওয়ার। যদি লুটপাট বা দুর্নীতির কথা বলি, তাহলে তারা তো তাদেরটা করতেই পারতেছে। ব্যাপারটা কি এরকমই ভাই? কেন এরকম হবে? যারা বলছে এরা বিগত ধারাবাহিকতার কথা বলছে, ইনশাল্লাহ বিগত ধারাবাহিকতা। আর এখন যদি বিএনপি আন্দোলনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক পন্থায় জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়, বিএনপি তখন বলেছে যে আমরা এই 31 দফার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করব। সেখানে বিএনপি যদি বিজয়ী হয়, তাহলে যারা নির্বাচনে পরাজিত হয়েছে তাদেরকে নিয়ে ঐক্যমত্য সরকার গঠন করব এই 31 দফার ভিত্তিতে, এবং সেটা জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। জাতীয় ঐক্যমত্য সরকার হিসাবে বিবেচিত হবে। খুবই আমার মনে হয় যে এনি ভাই খুবই চমৎকার ভাবে এটা বলেছেন। নাহিদ ইসলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলার থাকে আপনি 1 মিনিট একটু বলতে পারেন, কারণ আমার কাছে মনে হয় যে বিএনপি আসলে কি করতে চায়। তারা একদম স্পষ্টভাবে এনি ভাই বলেছেন যে বিচারটা যেমন জনগণ দেখতে চায়,
কারণ যত অন্যায় এর আগে সরকার করেছেন, শেখ হাসিনা করেছেন, সেগুলি আসলে বিচার দেখতে হবে, সংস্কারের জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে চায়, কিন্তু সবগুলি কাজে একসাথে করা সম্ভব, 1 বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। এই ব্যাপারে আপনি কি কোনো মন্তব্য করবেন কিনা, যদি আপনার করতে চান? সর্বোচ্চ সহযোগিতা করতে এনি ভাইরা রাজি আছেন, এরকম একটা কথা বললেন। না, অবশ্যই আমরাও সেই সহযোগিতা চাই, এবং রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছাড়া আসলে এই সরকারকে ফাংশন করানো সম্ভব নয়। এবং এই সরকার কিন্তু অভ্যুত্থানের সমর্থনে গড়ে উঠেছে, এবং এই অভ্যুত্থানে যেহেতু একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হয়েছে, সকল রাজনৈতিক দলগুলা এবং ছাত্র জনতার অংশগ্রহণ ছিল, ফলে এই সরকার কিন্তু সবাইকে প্রতিনিধিত্ব করে। এই জন্য আমি এর আগেও যেটা বলেছি যে কোনো জাতীয় সিদ্ধান্তের জন্য আমরা কিন্তু এই রাজনৈতিক দলগুলো এবং ছাত্র জনতার ঐক্যমত্যের ভিত্তিতেই জি দেশ পরিচালনা আমার করতে মনে চাই। হয় একই নির্বাচনের রকম মেয়াদে এনি ভাইও সিদ্ধান্ত প্রায় নিতে একই রকম চাই। কথাই বলেছেন, কিন্তু জনাব ইসলাম, সম্প্রতি আপনার একজন সতীর্থ, একজন সমন্বয়ক নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি ঘোষণা করেছেন। তার এই পরিচয় কি আপনি আগে থেকেই জানতেন? এরপর থেকে আলোচনা আছে যে 152 জন সমন্বয়কের মধ্যে 108 জন শিবিরের। অনেকে জানতে চাইছেন সমন্বয়কদের প্রকৃত সংখ্যা কত, তাতে কতজন শিবির নেতা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক ছাত্র সংগঠনের কেউ কি রয়েছেন আসলে, নাকি শিবির এবং কোনো ছাত্র সংগঠন সেই অর্থে করেন না, এরকম লোকই বেশি? দেখুন, আমরা যখন এই আন্দোলনটা গড়ে তুলেছিলাম, এবং আমরা কিন্তু এই আন্দোলনে কেউ রাজনৈতিক পরিচয়কে সামনে এনে এই আন্দোলনটি করিনি। সবার রাজনৈতিক পরিচয়টি এক অর্থে সরিয়ে আমরা দল মত পরিচয় ভুলে গিয়ে এই আন্দোলনটা করেছি। ফলে এখানে কে শিবির, কে ছাত্র দল, কে কোন সংগঠন করে, এটা কিন্তু বিবেচনা হয় না। এখন একটা পরিস্থিতিতে কেউ যদি তার নিজের সংগঠন, নিজের রাজনীতি করতে চায়, সেই সুযোগ কিন্তু আছে। ইভেন আমি যে নিজে যে ছাত্র সংগঠনের সাথে জড়িত ছিলাম, ছাত্র শক্তি, গণতান্ত্রিক ছাত্র শক্তি, তার নামও কিন্তু আমরা এই অভ্যুত্থানের আগে বা পরে কোথাও কিন্তু উল্লেখ করি নাই। কারণ আমরা মনে করি এই আন্দোলনটি একটা ঐক্যমত্যের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে মূলত এই আন্দোলনটি শুরু হয়েছে, পরিচালনা হয়েছে এবং সম্পন্ন হয়েছে। নাহিদ ইসলাম, বৈষম্য বিরোধী আপনি বললেন বলে এই প্রশ্নটি একটু করতে হচ্ছে আমার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে থাকা আপনারা কয়েকজন, বিশেষ করে আপনি এবং অবশ্যই আক্তার সাহেব, তারা গণতান্ত্রিক ছাত্র শক্তির নেতা ছিলেন। সম্প্রতি আপনাদের এই সংগঠন স্থগিত করা হয়েছে, এর কারণ আসলে কি? ডক্টর ইউনূসের 2.5 মাসের দল নাগরিক শক্তির সাথে এর সম্পর্ক রয়েছে কি? না, ডক্টর মোহাম্মদ ইউনূসের দলের সাথে এটার কোনো সম্পর্ক নাই। আমরা এই দলের নামও জানতাম না। ছাত্র শক্তি নামে 60-এর দশকেও একটা ছাত্র সংগঠন ছিল আসলে, তো আমরা সেটার সাথে এটা সম্পর্ক নেই। এবং এই সংগঠনটি আমরা স্থগিত করা হয়েছে কারণ যেহেতু এই সংগঠনের প্রধান নেতৃত্ব যারা, আক্তার হোসেন, তিনি নাগরিক কমিটিতে এখন কাজ করছেন, এবং আমি এবং আসিফ মাহমুদ সরকারে কাজ করছি। ফলে নেতৃত্ব ছাড়া এই সংগঠনটি কিন্তু এখন রান করতে পারছে না। ফলে এই কারণে কমিটিটি স্থগিত করা হয়েছে, এবং ছাত্র রাজনীতি নিয়ে যেহেতু একটি আলোচনা চলছে, সংস্কারের কথা চলছে, তো সেই পরিবর্তিত পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের সিদ্ধান্তটি হয়তো নিবে, এবং যারা এখন মাঠে আছে ছাত্র শক্তিতে কাজ করছে, তারাই মূলত ছাত্র শক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে। আচ্ছা, আপনার রাজনৈতিক ভবিষ্যৎ এবং ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে আমরা একটু জানতে চাইবো, এবং সেটা আপনি আসলে কিরকম দেখতে চান সেটা আমরা জানতে চাইবো। তার আগে একটু এনিভের কাছে জানতে চাই যে এনিভে, আপনাদের দীর্ঘদিনের জোট এবং যুগপত নেতা, যুগপত আন্দোলনের সঙ্গী জামায়াতের সঙ্গে আগের সখ্য আর আপনাদের নাই। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা নিয়ে বিএনপি শীর্ষ পর্যায় থেকেও এক ধরনের বিরক্তি আমরা দেখেছি। সরকারি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে জামায়াত আপনাদের থেকে একটু এগিয়ে থাকছে বলে মনে হয়। আপনার কাছে কি মনে হয় যে এই সরকার আসলে জামায়াতকে আপনাদের থেকে বেশি গুরুত্ব দিচ্ছে, বা এই সরকার একটু চাচ্ছে যে জামায়াত ক্ষমতায় আসুক, আপনাদের থেকে বেশি গুরুত্ব পাক? আসলে আমরা এইগুলা মোটেও মনে করি না, কারণ আমরা কি করছি, কি করব, এটা হলো আমাদের নেক্সট স্টেপ। আর আপনি যেটা বলছেন, জামাতের সঙ্গে আমরা এখানে কোনো একটা আলাদা কম্পিটিশন গড়ে তুলছি না। জামাতের একটা আদর্শ ভিত্তিক রাজনীতি আছে, আমাদের বিএনপির একটা আদর্শ ভিত্তিক রাজনীতি, যার যার রাজনীতি শেষে করছে। শুধু দেখুন যে আমরা যে রাজপথে যে আন্দোলন করেছি, সে আন্দোলনের মধ্যে জামাত তাদের ভূমিকা ছিল, আমাদের ভূমিকা ছিল, এবং যুগপৎ আন্দোলন করতে গিয়ে অনেক রাজনৈতিক দল তারা তাদের ভূমিকা পালন করেছে। সুতরাং যার যার রাজনীতি, যার যার আদর্শ ভিত্তিক। সুতরাং এখানে কারোর সঙ্গে আমরা কারোর একেবারে বৈরিতা নিয়ে আমরা সেখানে এখনই কম্পিটিশনে চলে যেতে হবে, সেখানে মারামারি, হানাহানি, সেই দিকে আমরা জাতিকে নিয়ে যাওয়ার জন্য কোনোভাবেই পক্ষপাত করছি না, বা পক্ষপাতমূলক আচরণও আমাদের মধ্যে নাই। আমাদের একটাই টার্গেট, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। যে কথাটা একটু আগে নাইক সাহেব বললেন যে আমাদের টার্গেট হলো আন্দোলনের ফসল। আমরা সবাই মিলে যুগপৎ আন্দোলন করেছি, সবাই মিলে আন্দোলন করেছি, আন্দোলনে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছেছি। এখন আমাদের দেশ গড়ার আন্দোলন, দেশটাকে সুন্দর করব, ভবিষ্যৎ বাংলাদেশ কিভাবে হবে সেটার জন্য আমাদের করণীয় কি হওয়া উচিত
সেটা আমরা বিবেচনা করছি, সেই ধাপে আমরা কাজ করছি। এবং আমাদের পার্টি আমরা সবচেয়ে বেশি, আপনারা লক্ষ্য করেছেন যে এই সরকারকে সহযোগিতা করার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা সেই কাজটুকু করছি ইনশাল্লাহ। কিন্তু আপনারা কি এটা ফিল করতেছেন যে সরকারের সাথে আপনাদের সম্পর্ক থেকে জামায়াতের সম্পর্ক একটু বেশি গভীর? বিশ্ববিদ্যালয়গুলিতে নিয়োগের পজিশনগুলিতে মানে বিটিভি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় সব জায়গায় আপনারা নাই, মুখ্য নয়, জামায়াত ইসলামী আছে, মুখ্য নয় তারা। আমার মনে হয় এগুলো খুব মুখ্য না, কে কোথায় আছে। কথা হলো যে অ্যান্টি আওয়ামী লীগ, রাইট, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ সেখানে এই যে হ্যাঁ, যেখানে অ্যান্টি আওয়ামী লীগ আজকে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, দেশকে ধ্বংস করে দিয়েছে, তাদের বিরুদ্ধে এই জাতীয় ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এবং ভবিষ্যতে এই দেশটাকে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য সবার সহযোগিতা কামনা করছি এবং সবাইকে নিয়ে আমরা কিন্তু আপনারা চান না ভাই প্ল্যাটফর্মটার নেতৃত্বে বিএনপি থাকুক? এই প্ল্যাটফর্মটার নেতৃত্বে কখনো নাহিদ ইসলামকে, কখনো নাহিদ ইসলামকে, কখনো শফিকুর রহমানকে দেখা যাচ্ছে। এটা আপনাদের জন্য একটু বেদনাদায়ক কাজ করি, একটু বেদনাদায়ক। কখনো ছাত্ররা, কখনো জামায়াত। বিএনপির পলিটিক্স, খালেদা জিয়ার নেতৃত্ব, তারেক রহমানের নেতৃত্ব যদি সবার সামনে খুব স্পষ্ট ভাবে সবাইকে আকৃষ্ট করতে পারে, তাহলে অবশ্যই আমাদের নেতৃত্ব জনগণ বসাবে। কিন্তু এই সরকার পতনে তো তারেক রহমানের ভূমিকা জিরো, কেউ কেউ বলছেন। তারেক রহমান যদি না এখন তো আপনি বললেন, আর কেউ কেউ বলছে হয়তো আপনাকে বলেছেন, কিন্তু আমাদেরকে বলেন নাই। বরং এই কথা বলেছেন যে তারেক রহমান বিদেশে বসেও, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ ছিলেন, তার মধ্যে দেশের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি আমাদের ওয়ার্ড লেভেল, ইউনিয়ন লেভেল, থানা লেভেল, উপজেলা লেভেল, আমাদের কেন্দ্র এবং জেলা লেভেলে যেভাবে দলকে ঐক্যবদ্ধ করেছেন এবং জাতিকে, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করেছেন, সে আন্দোলনের ফসল হিসাবে আমাদের ছাত্র ভাইরা যখন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছার জন্য এগিয়ে গিয়েছেন, সেখানে তারেক রহমানের নেতৃত্বে তিনি সমর্থন দিয়েছেন। এবং পরবর্তীতে সর্বশেষ যখন শহীদ মিনারে আমাদের ছাত্র ভাইরা যখন আহ্বান জানিয়েছে সকল রাজনৈতিক দলকে, তখন তার নেতৃত্বে এই বিএনপি স্ট্যান্ডিং কমিটির অনেক নেতৃবৃন্দ জেলে ছিলেন, আমরা অনেকেই জেলে ছিলাম, কিন্তু তিনি দেশের বাইরে বসেও যেভাবে নেতৃত্ব দিয়েছেন, সেই নেতৃত্বের ফসল হিসাবে আজকে সবাই মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব নাহিদ ইসলাম আপনার কাছে প্রশ্নে যাওয়ার আগে আমাদের দর্শকদের মধ্যে একটা বড় অংশ যে বিষয়টি আমার মাধ্যমে আপনার কাছে উপস্থাপিত করতে বলেছেন, সেই দুটি বিষয় আগে একটু বলে রাখি। 43তম BCS এর পাস করার পরও তাদের গেজেট নোটিফিকেশন কেন হয় নাই, সেটি আপনার একটু আমলে আছে কিনা এবং সেটি নিয়ে আপনি কোনো কিছু করছেন কিনা, সেই ব্যাপারে তারা একটু জানতে চেয়েছেন। আরেকটি বিষয় জানতে চেয়েছেন যে তারা বয়স সীমা, সরকারি চাকরির বয়স সীমা 35 বছর বয়স পর্যন্ত হবে কিনা, সেটি আপনারা কিভাবে করবেন সেটি জানতে চেয়েছেন। আর আমার প্রশ্নটিও করে রাখি, আপনি আমাদের অনেকগুলি প্রশ্ন রয়েছে, শুধু আপনি যদি খুব এই দুটি যদি আপনি জবাব দেন, তারপর আমি আপনার মতামত বলেন, তারপর আমরা প্রশ্নটি করি, কারণ এই প্রশ্নটি আবার এনিভাইয়ের বক্তব্যের সাথে লিঙ্কড। জি না, এখানে হচ্ছে প্রশাসন তো সংস্কারের কমিশন হয়েছে, বয়স সীমার বিষয়টাও আলোচনা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যেই পিএসসির সাথেও আমাদের আলোচনা হচ্ছে, যাতে এই যে নিয়োগ পরীক্ষা শুধু BCS না, অনেকগুলো পরীক্ষা স্থগিত আছে, সেই পরীক্ষাগুলো যাতে দ্রুত দেওয়ার ব্যবস্থা করা যায়, সে বিষয়ে আমরা কাজ করছি। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই সেটি পরীক্ষাগুলো হবে। ওকে, আর প্রশ্নটি হচ্ছে যে এক দফা সরকার পতন আন্দোলনের আগে আপনাদের যে 9 দফা দাবি ছিল, তাতে দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি ছিল আপনাদের, কিন্তু অনেক ক্ষেত্রে সেটি দলীয় লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি না হয়ে গোটা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দিকে আপনারা যাচ্ছেন, এটি একটা কথা। আরেকটি কথা হচ্ছে যে উপাচার্যদের সরিয়ে দেওয়া হয়েছে, বড় পদগুলিতে নতুন নিয়োগ হয়েছে, 2-3 মাস বন্ধ থাকার পরে ক্লাসও শুরু হয়েছে, কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী আছেন তাদের লেখাপড়ার কি হবে? আপনারা, তারা তো ক্যাম্পাসে ফিরতে পারছে না, রাজশাহীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তাদেরকে পিটিএ মারা ঘটনা ঘটেছে, তাদের আসলে ভবিষ্যৎ কি হবে? এই দুটি ব্যাপারটা যদি একটু বলেন। আরেকবার একটু যদি বলতেন। মানে একটা তো হচ্ছে যে 9 দফার একটা দফা ছিল যে ছাত্র রাজনীতিটাকে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করবেন, কিন্তু এখন দেখা যাচ্ছে ছাত্র রাজনীতি বাদ দেওয়া। জি দেখুন, ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা কিন্তু আমরা বলছি না, বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকেও বলা হচ্ছে না সরাসরি, মূলত সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে এটি আসছে। কেন, এটাও আমাদের একটু বুঝতে হবে যে আমাদের কিন্তু শিক্ষার্থীদের একটা দীর্ঘদিনের ট্রমা রয়েছে, যে একটা ক্ষমতায় সরকার যায় এবং তার ছাত্র সংগঠন সেখানে ক্ষমতা চর্চা করে, দখলদারিত্ব করে এবং শিক্ষার্থীদের উপর নির্যাতন করে। এখন সামনের আমরা এখানে এখন না হলে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সামনে যদি একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তার ছাত্র সংগঠন যে একই কাজ করবে না, সেই নিশ্চয়তাটা শিক্ষার্থীরা চাচ্ছে এবং সেই ট্রমা থেকে কিন্তু সারা এই কথাটা বলছে। কিন্তু আমরা মনে করি যে এটি কোনো সমাধান নয়, ছাত্র রাজনীতি অবশ্যই থাকতে হবে। সেক্ষেত্রে দলীয় লেজুর ভিত্তি মুক্ত করেই স্বাধীনভাবে ছাত্রদেরকে কাজ করতে দিতে হবে, রাজনৈতিক চর্চা করার সুযোগ দিতে হবে। আর ছাত্রলীগের ছাত্রদের ক্যাম্পাসে ফেরা বা তাদের জীবনের নিরাপত্তা, শিক্ষা জীবনের নিরাপত্তা, সেটি
সেক্ষেত্রে দেখেন ছাত্রলীগের একটা বড় অংশ কিন্তু এই আন্দোলনের সময় আমাদের সাথে জড়িত হয়ে গেছে। আন্দোলনের শুরু থেকে, কোটা সংস্কারের সময় থেকে কিন্তু তারা আমাদের সাথে এসেছিল। এবং ছাত্রলীগের আসলে খুব কম একটা অংশ যারা আসলে চিহ্নিত সন্ত্রাসী, যারা আসলে বেশিরভাগই যারা অছাত্র অথবা সন্ত্রাসী কার্যক্রম করেছে ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে, তারাই কিন্তু আজকে ভয়ে ক্যাম্পাসগুলোতে আসতে পারছে না, কারণ তাদের আসলে কোনো নৈতিক জায়গা থেকেও তারা শিক্ষার্থীদের সামনে দাঁড়াতে পারছে না। তো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে। আমরা একটা রিকনসিলিয়েশন প্রজেক্ট অবশ্যই চাই। যারা চিহ্নিত, যাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিক এবং আইনগত ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এছাড়া যারা নিরপরাধ বা নীরব ভূমিকা পালন করেছে, তারা তাদের শিক্ষা জীবন শেষ করতে পারবে। এই বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কথা বলেছি। ওকে, মানে অনেকে এরকম একটা বলছেন যে যারা আসলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে তো মামলা, তারপর আইনি কার্যক্রমগুলি হতেই পারে, কিন্তু শুধুমাত্র আরেকটি দল সমর্থন করার জন্য তাদের বিরুদ্ধে যাতে কোনো মানে ব্যবস্থা না নেওয়া হয় সে ব্যাপারে নিশ্চয়ই আপনারা দেখছেন, মানে ব্যাপারটা যাতে আইন নিজের হাতে না তুলে নিয়ে সেটি যেন। খালেদ ভাই, আমি জাস্ট একটা কথা বলতেছি যে আমরা কিন্তু আর আগের পরিস্থিতিতে নাই যে অমুক দল সমর্থন করে। এটা কিন্তু ছাত্রদল শিবিরের মতো বিষয় না যে ছাত্রদল করে দেখে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া নেই, এখন ছাত্রলীগ করে বলে তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না। একটা গণহত্যা হয়েছে এবং এইখানে কত কত শিক্ষার্থীদের উপর হত্যা করা হয়েছে। এটার বিচার না হওয়া পর্যন্ত তারা যদি তাদের সাথে এই ঘটনার সাথে জড়িত থাকে, এবং ক্যাম্পাসগুলোতে আপনি দেখেছেন 15 তারিখ কিভাবে আমাদের নারী শিক্ষার্থীদের উপর হামলা, বর্বরোচিত হামলা করা হয়েছে। তো সেই হামলাগুলোর বিচার, যারা এটার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে অবশ্যই প্রশাসনিকভাবে এবং আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। এবং এছাড়াও আমরা বলেছি যে গত 16 বছর ধরে যারা ক্যাম্পাসগুলোতে এই ধরনের হামলা নিপীড়ন করেছে, এবং প্রচুর অভিযোগ কিন্তু প্রক্টর অফিসে এখনো জমা আছে, যেটার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে এটাতে দ্বিমত পোষণ করার কোনো কাজ দরকার নাই, সুযোগ নাই, কারণ এগুলির বিচার হতেই হবে। ছাত্রলীগ গত 16 বছরে যত কিছু মানে ছাত্র ছাত্রী নির্বিশেষে যে 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 নিপীড়ন চালিয়েছে তার বিচার আসলে অবশ্যই হতে হবে। আমাদের শুধু কথা ছিল যে সেটি যেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়। শুধুমাত্র আপনি এটি পরিষ্কার করলেন যে শুধুমাত্র ছাত্রলীগ, ছাত্র শিবির, ছাত্র দল বলেই তাকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না, এরকম কোনো কিছুর ব্যাপারে আপনার সিদ্ধান্ত নেন। আপনাকে ধন্যবাদ। আমি একটু এনিভাইয়ের কাছে যেতে চাই। এনিভাই, আপনি জানেন যে দলের মাননীয় মহাসচিব, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় মহাসচিব পরিষ্কার বলেছেন যে ছাত্র রাজনীতি বন্ধের বিরোধিতা করেছেন। যেটি ছাত্র রাজনীতি বন্ধ হিসাবে আপনি এটি দেখছেন, সেটি আপনি আসলে কিভাবে দেখেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছিল, যে দলীয় লেজুর যারা করছেন সেই সব থেকে ছাত্র রাজনীতিকে মুক্ত করা, তার সাথে আপনি স্পিরিটের দিক দিয়ে একমত কিনা? 2 হচ্ছে, আপনারা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, ছাত্র রাজনীতির নেতৃত্বে দিচ্ছেন, আপনি আসলে আমারও নেতা ছিলেন, কারণ আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন আপনার সংগঠন থেকে আপনি সবচেয়ে বড় পজিশনে আপনি ছিলেন। সেই হিসাবে আমাদের সবার সাথেই আপনাদের দেখা হয়েছে। তখন আপনারা ছাত্র শিবির ও ছাত্র সমাজের কার্যক্রম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে করতে দেন নাই, আপনারা বন্ধ করেছেন। এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরদের যে নেতাদের নামে বলা যায়, সবার আগে জেনেছেন, সবার আগে বসেছেন নবনিযুক্ত ভিসি, তাদের সাথে কথা বলছেন, তো সেটাকে আপনারা আসলে কিভাবে দেখেন? 2টি প্রশ্ন। একটি প্রশ্ন হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট ছাত্র রাজনীতি সম্পর্কে, তার থেকে আপনার স্পিরিট আলাদা কিনা? 2 হচ্ছে শিবির আর ছাত্র সমাজ প্রকাশ্যে এসে সভাপতি ভিসিদের বৈঠক করা, সেটিকে আপনারা কিভাবে দেখছেন? দেখুন, আমি অ্যাডভাইজার নাহিদের কথাগুলোকে আমি একটু আগে যেটা উনি বলছেন ওগুলোকে আমি সমর্থন করেই বলছি। যারা হত্যা, সন্ত্রাস, রাহাজানির সঙ্গে জড়িত ছিল আইন অনুযায়ী তাদের বিচার হবে। আর যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর হিসাবে ছিলেন, এই ভাইস চ্যান্সেলর হিসাবে কিন্তু একটা অবৈধ সরকারের অবৈধ নিয়োগ ছিল, সুতরাং তাদেরকে এখানে নিয়ে আসা এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে না। আর আইন অনুযায়ী যাদের বিচার হবে, বিচারের প্রক্রিয়ায় তাদেরকে সেখানে মোকাবিলা করতে হবে। আর সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলেন আর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তারা তাদের উন্মুক্ত ছাত্র রাজনীতি থাকাটাই উচিত। কারণ ছাত্র রাজনীতি যদি না থাকে তাহলে দুর্বৃত্তায়ন কিন্তু বেড়ে যাবে, এটা সন্ত্রাস, অত্যাচার, নির্যাতনের মাত্রাও বেড়ে যাবে। তবে আমরা যারা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কথা বলার চেষ্টা করছি, আসলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিকে আমরা ওন করি না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমাদের একটা সহযোগী ছাত্র সংগঠন আছে, ঠিক অন্যান্য দলেরও সহযোগী বা অঙ্গ সংগঠন আছে। তারা তাদের রাজনীতি অবশ্যই করা উচিত। ছাত্র রাজনীতির
ভাবমূর্তি রক্ষা করে ছাত্র রাজনীতি করতে হবে। হ্যাঁ, এখানে যেটা সাধারণ ছাত্রদের পক্ষ থেকে কথা উঠেছে যে ছাত্র রাজনীতি আসলে বন্ধ করবে কি করবে না, সেটার জন্য ডায়ালগ হতে পারে, আলোচনা হতে পারে, এবং সেটা কি কি ছাত্র রাজনীতির সংস্কার হতে পারে, গুণগত পরিবর্তন আনা যায়, এবং ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি, শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে যেন ছাত্র রাজনীতি সেটা ছাত্রদের অধিকার প্রশ্নে থাকে, সেগুলোকে প্রাধান্য দিয়ে সকল রাজনৈতিক দলের সঙ্গে যদি কেউ যদি আমরা ডায়ালগের প্রেক্ষাপট তৈরি করি। ইতিমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব আছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, আলোচনা হয়েছে। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এটাই বলতে পারি, তাদের নিজস্ব একটা থিঙ্ক ট্যাঙ্ক আছে, তারাও আলোচনা করছেন যে আমরা কোনোভাবেই ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকবো না, এই কথা আমরা বলতে চাই না। হ্যাঁ, ছাত্র রাজনীতির সেখানে অবশ্যই সচেতন হতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, রেগুলার ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, ছাত্ররা যেন ছাত্র রাজনীতি করেন, সেখানে যেন সংস্কার নিয়ে আসতে পারি, সেই ডায়ালগ কিন্তু এনিভাই আপনি জানেন সবকিছু, কারণ আপনার মানে আপনি প্রখর মেধাবী একজন মানুষ এবং আপনার মনেও থাকে, এখন তো আপনি রাজনীতি করছেন সেগুলো, কিন্তু আপনি জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন। কোনো ক্ষেত্রে অভিযোগ রয়েছে বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল। এই বিষয়টি নিয়ে কি আপনি কিছু বলবেন? আমি আপনাকে বলে রাখি, আমরা কিন্তু দেখেছি যে ছাত্রদল এটা অস্বীকার করেছে, কিন্তু এনিভাই এটা তো আমাদের মুখস্থ। এখন ছাত্রলীগ নাই এবং ছাত্রলীগের কারো এরকম সাহস নয় যে এইগুলি আইসা এরকম বাধা দেবে। এগুলি যদি করে তাহলে এটা ছাত্রদলই করছে, মানে এটা হচ্ছে ছাত্রলীগ নাই, আওয়ামী লীগ নাই, তাদের প্রেতাত্মারা আছে, তাদের অর্থ আছে, কড়ি আছে, এবং তারা সবাই কিন্তু হাসিনার মতো পালিয়ে যায় নাই, তাদের সবাই কিন্তু এই দেশেই আছে, এবং তারা বসে আজকে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত, দেশের বাইরে এবং দেশের ভিতরে বসে। সুতরাং এটাকে কোনোভাবে আপনি উপেক্ষা করতে পারবেন না। আর ছাত্রদল কোনোভাবে এই সমস্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত না। আমরাও 2-4টা কথা এরকম শুনেছি, কিন্তু এই শোনার ক্ষেত্রে এবং আমাদের নির্দেশনা এবং আমরা সহযোগিতা করেছি, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা সহযোগিতা করেছি। আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের ভিতরে লুকিয়ে থাকা কিছু কিছু দুর্বৃত্ত কিন্তু থাকার হয়তোবা চেষ্টা করছে, হয়তোবা এরা বৈষম্য বিরোধী ছাত্রদের নামে না, কিন্তু ষড়যন্ত্র করছে যারা করার। আমরা এই ব্যাপারে খুবই স্পষ্ট, এবং আমাদের ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল আমরা সর্বাত্মক সহযোগিতা করছি এই কারণে যে এই দেশে ছাত্র রাজনীতির ভাবমূর্তিকে আমরা পুনরুদ্ধার করব, এই দেশে ছাত্র রাজনীতি যেন থাকে, এবং আপনি তো এত চমৎকার বলেন, শুনতে ইচ্ছা করে শুধু, কিন্তু আপনি এটা বলেন যে আপনারা ছাত্রদলের পক্ষ থেকে এরকম কথা শুনতে পাচ্ছেন না যে আমরা এতদিন ধরে 15, 16, 17 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় নাই, রাষ্ট্রের বিভিন্ন নিপীড়ন যন্ত্রের মুখোমুখি হয়েছে, এখন আবার নতুন করে ক্ষমতাটা বিশেষ করে তরুণদের বা যুবকদের ক্ষমতাটা আরেকজনের কাছে যখন যায় প্রকটভাবে, তারা সেটিকে আসলে সমূলে প্রথম থেকেই এটিকে উৎপাটিত করতে চাইবেন, এবং সেটি দিয়ে আপনাদেরও নির্দেশনা চাইছেন যে তারা এটি করার জন্য? দেখুন, আমাদের যে বয়স, আমি যদি আমাকেই বলি, যে বয়স, আমি নিজেকে এখনো তো বলি না যে আমাদের তরুণ পার হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও কিন্তু আমাদের তরুণদের নেতা। আর আমরা স্যালিউট করি যে এই দেশের তরুণদের নেতৃত্বেই আন্দোলন অতীত হয়েছে, ভবিষ্যৎ মানে এবারও হয়েছে, এবং ভবিষ্যতের তরুণরাই দেশ গড়বেন। সুতরাং তরুণদেরকে গাইড করা, তরুণদের সঙ্গে থেকে দেশ গড়া, এটা আমাদের কাজ, এটা আমাদের স্পিরিট। আমরা এই স্পিরিটের সঙ্গে একত্রিত হয়ে এখনো বলছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি এবং এই যে জেড জেনারেশন, এদের পরামর্শগুলা গ্রহণ করা, এদের সঙ্গে আলোচনা করা, এবং এদের ভাবমূর্তিকে ধরে রেখে কাজ করা, এবং ভবিষ্যতে এরা যেন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হয়। কারণ ছাত্র রাজনীতির সঙ্গে যদি সম্পৃক্ত এরা না হয়, তাহলে এই দেশে ছাত্র রাজনীতির নতুন ভাবমূর্তি তৈরি হবে না, যেটা ছাত্র রাজনীতির উপর অনেক কালিমা লেপন হয়েছে অতীতে, সেটাকে গুছিয়ে এনে ভবিষ্যতে ভাবমূর্তি তৈরি করে এই জেনারেশন যেন এগিয়ে যায়, সেই জন্য সর্বাত্মক সহযোগিতা আমরা এই জেনারেশনকে করব, এবং সর্বাত্মক সহযোগিতা করছি এবং করব। আমি একটু নাহিদ ইসলামের কাছে শুনি। জনাব নাহিদ ইসলাম, আপনি জানেন যে ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তারা জেলা জেলায় মত বিনিময় সভা করছেন, অনেক জায়গায় এই নিয়ে গন্ডগোল হয়েছে। আপনাদের রাজনৈতিক দল গঠন কি বাধার মুখে পড়ছে কিনা, এই বাধা দেওয়ার ক্ষেত্রে আপনি বিএনপি জামায়াতের কোনো ভূমিকা দেখেন কিনা? দল ঘোষণা না হলেও স্পষ্টতই সমন্বয়করা এখন রাজনৈতিক কর্মসূচিতে আছেন, এর খরচ কিভাবে জোগাড় হচ্ছে? কোনো জেলায় কোনো বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মধ্যে গ্রুপিং, আবার সমন্বয়কদের বিরোধিতা করে সাধারণ শিক্ষার্থীদের আলাদা গ্রুপ হয়ে প্রতিবাদ আমরা দেখতে পাচ্ছি। যদি সবগুলি বিষয় একটু অ্যাড্রেস করেন, আপনার সুবিধা থেকে আমি আরেকবার একটু বলে দিব যে যাচ্ছেন ভাই, ঠিক আছে, আপনি
আপনার এই প্রশ্নের আগে আমি অ্যানি ভাইয়ের কাছেও কিছু প্রশ্ন আর কি বা কথা বলতে প্লিজ চাই। প্লিজ বলেন। যে অ্যানি ভাই তো আমাদের খুবই পরিচিত ছাত্র নেতা ছিলেন। আমাদের পরিচিত বলতে আমরা শুনেছি তার কথা ক্যাম্পাসে এখনো আলোচিত হয়। তো এখানে যে একটা বিষয় যে আমরা যেটা বারবার বলছি যে ছাত্ররা স্বাধীনভাবে আসলে রাজনৈতিক কার্যক্রম করতে হবে তাদেরকে, এবং সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কিন্তু সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে, এবং এই মুহূর্তে তাদের এই কমিটমেন্টটা ছাত্রদের কাছে করতে হবে যে একটা ছাত্র সংগঠনকে কি তারা কেবল তাদের দলীয় কাজে লেজুর হিসেবে ব্যবহার করবে, নাকি স্বাধীনভাবে তাদের ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের পক্ষে কাজ করার সুযোগ করে দেবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ছাত্র রাজনীতি বা ছাত্র নেতৃত্বের বিকাশের প্রধানতম জায়গাটা কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, এবং আমরা কিন্তু 90-এর ডাকসুর কথাও শুনেছি, এবং কিন্তু 90-এর পরে বিএনপি যখন ক্ষমতায় আসলো তখন কিন্তু ছাত্র সংসদ নির্বাচন আমরা দেখতে পেলাম না, এবং যার ধারাবাহিকতা আওয়ামী লীগে রেখেছে, এবং 28 বছর কিন্তু ডাকসু নির্বাচন ছিল না। ডাকসু নির্বাচন ছাড়া, ছাত্র সংসদ ছাড়া কিন্তু আপনি কোনো ছাত্র রাজনীতি আসলে কল্পনা যে ছাত্র রাজনীতি সেটা আসলে সঠিক নেতৃত্ব চর্চাটা হয় না। তো ছাত্র সংসদ এই নির্বাচনটা আসলে এই বিএনপি যদি ক্ষমতায় আসে তারা এটা অব্যাহত রাখবে কিনা, বা তারা পূর্বে এটি রাখেনি কেন, এই বিষয়টি আমি তার কাছে জানতে চাচ্ছি। আর দ্বিতীয়ত আপনি যে বিষয়টা বললেন, এখানে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে বা আমাদের কারো পক্ষ থেকে কিন্তু রাজনৈতিক দল করার কথা বলা হয়নি, এবং এটি আরো স্পষ্ট করছি, আমরা 2 জন যারা এখানে সরকারে এসেছি তাদের সাথেও কিন্তু বৈষম্যবিরোধী আন্দোলনে একটা তফাৎ ঘটে গেছে, এবং আমরা কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রমে এই মুহূর্তে যুক্ত থাকছি না, কারণ আমরা সরকারের কাজে মনোনিবেশ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তার যে দাবি দেওয়া, তার 1 দফা 9 দফা এগুলো কিন্তু এখনো পূরণ হয়নি, হত্যার বিচার হয় নাই, আহত এবং শহীদ পরিবারদেরকে এখনো সহযোগিতা পৌঁছানো যায় না, তারা কিন্তু সেই দাবিগুলো নিয়ে কাজ করছে। সেটার জন্য বৈষম্যবিরোধী আন্দোলন দেশ পুনর্গঠনে ছাত্রদের জায়গা থেকে কাজ করছে, এবং সারা দেশে যে শিক্ষার্থীরা আন্দোলন করছে তাদের সাথে একটা মত বিনিময়, তারা কি ভাবছে সেই জায়গাতে কিন্তু তারা আমাকে একটু সাহায্য করবেন। প্রথম কথা হচ্ছে যে আপনি বলছেন যে আপনি এবং জনাব আসিফ, এবং আমি ধরে নিচ্ছি যে জনাব মাহফুজও, তাহলে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আপনারা একটু দূরত্ব মেনটেন করছেন, অর্থাৎ আপনারা সরকারে আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়কদের যে কাজ, তাদের যে এর সাথে আপনাদের সম্পর্ক এখন একটু দূরবর্তী, মানে ডে টু ডে অপারেশন কোনটা নাই। জি, আচ্ছা, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন সরকার দলীয় কিন্তু প্ল্যাটফর্ম না, আসলে এটি একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম, অভ্যুত্থান নেতৃত্ব দানকারী প্ল্যাটফর্ম, এবং অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা কাজ করছে, এবং খুব শীঘ্রই হয়তো বৈষম্য বিরোধী আন্দোলন পুনর্গঠিত হবে, সেখানে হয়তো আমরা তো থাকবো না, আমরা এখন থেকেই নাই, আমরা কিন্তু কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করছি না। কিন্তু জনাব নাহিদ ইসলাম, আপনি অনুষ্ঠান শুরুর আগে আমি আর এনি ভাই আলোচনা করছিলাম আপনার সাথে, আপনি এখনো মাত্রই শিক্ষা জীবন হয়তো আপনার শেষের পথে বা শেষ আপনি করছেন, মানে আপনি যদি আরো বেশি পড়াশোনা করেন সেটা তো আপনি করতেই পারবেন, কিন্তু তাহলে আপনার বা আসিফ মাহমুদের বা জনাব মাহফুজের, জনাব আসিফ মাহমুদের তাদের ভবিষ্যৎ কি? মানে তারা আপনারা কি করবেন? মানে আপনারা তো রাজনীতিই করবেন, তাই না? মানে আপনারা তো চাকরি বাকরি করতে পারবেন না, পারবেন কি জানি না চাকরি বাকরি করতে পারবো কিনা। আমরা দেখেন, আমার ব্যক্তিগতভাবে আমি কিন্তু রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল দেখে আমরা ছাত্র সংগঠন গড়ে তুলেছি, রাইট, এবং ক্যাম্পাসে কাজ করেছি, রাইট। ফলে সেই রাজনৈতিক আকাঙ্ক্ষা কিন্তু আমাদের আছে। তবে রাজনীতি কিন্তু কোনো একক সিদ্ধান্ত না, আমি ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আমরা এখন রাজনৈতিক দলকে কোনো প্রাধান্য দিচ্ছি না, এটি আমাদের মানে কোনো কাজ না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে এই যে দেশ পুনর্গঠন, সরকারের থেকে এবং সরকারের বাইরে যারা আছে সকলে মিলে দেশ পুনর্গঠনে কাজ করে এবং সকলকে সহযোগিতা করে, আমরা সেটিকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি। রাষ্ট্র সংস্কারে যে কাজটাকে সফল করে আমরা যাতে গণতান্ত্রিক রূপান্তর করতে পারি, পরবর্তীতে আমাদের এই দায়িত্ব শেষ হলে নির্বাচন আসলে সেই সময় আমরা হয়তো সেই বিষয়ে একটা সিদ্ধান্ত নিব, কিন্তু আমরা এই বিষয়ে এখন কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সেই উদ্দেশ্যে কোনো কার্যক্রম করছি না। তবে আমরা এখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত করতে চাচ্ছি শিক্ষার্থীদের, কারণ আমরা মনে করছি যে এখনো আসলে আমাদের ভয়ের জায়গাটা কাটেনি। গণ অভ্যুত্থানকে রক্ষা করার জন্য হলেও এবং তার আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য হলেও শিক্ষার্থীদের মধ্যে সেই সাংগঠনিক জায়গাটা থাকা দরকার। নাই, এ ব্যাপারে আমার কৌতূহল আসলে একটু বেশি, সেজন্য আমি একটু জানতে চাচ্ছি যে সত্যি আমি যদি মানে আই ক্যান ফিল ফর ইউ, যে ধরেন আমি এখন আসছি, এখন এটা 1 বছর থাকবো, 2 বছর থাকবো, 3 বছর থাকবো সরকারের জন্য, সেটা আমি জানি না। আমি এখন যেখানে আসছি, আমি যদি এখন রাজনীতি না করি, আমাকে আসলে চাকরি করতে হবে, কারণ আমার বিশ্বাস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আপনারা যারা ছিলেন তারা এমন কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হবেন না যে আপনারা 1 বছর 2 বছর সরকারের থেকে এত টাকা আপনাদের হবে যে আপনাদের সারা জীবন আর কিছু না করলে হবে। আপনাদের আসলে আপনি আমি যারা একই ধরনের পরিবার থেকে আসছি, আমাদের আসলে পরিবারটি বয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কাজ করতে হবে কোনো না কোনো কাজের সাথে। সেটা আপনি কিভাবে করবেন? মনে করেন যে
বা আপনার পরিকল্পনাটা কি আসলে, মানে এটা তো আপনাকে ভাবতে হবে, মানে আপনি কি ভাবছেন সেরকম? কারণ আপনি না, যদি এখন এটা চাকরি ভাবি নাই এবং ভাবার সময়ও পাচ্ছি না আসলে। রাইট, কিন্তু যেটা ধরেন আপনি রাজনৈতিক দল কিন্তু এত সহজ কথা না। রাজনৈতিক কিছু মানুষ জড়ো হলে একটা রাজনৈতিক দল হয়ে যায় না। সেটার জন্য আদর্শ লাগে, সেটার জন্য সংগঠন লাগে এবং কর্মসূচি লাগে। এখন আমাদের কাছে কিন্তু সেই সময়টা নাই যে আমরা একটা রাজনৈতিক দলের পিছিয়ে আসলে গড়ে তোলার জন্য সময়টা দিব। আমরা আসলে গভর্নমেন্টে আছি, আপনি পরিস্থিতি বুঝতেছেন, আমাদের এই সময়টা কতটা পরিশ্রম করা লাগতেছে এবং আমরা যেই প্রতিশ্রুতি নিয়ে এসেছি, আমরা কিন্তু একক সিদ্ধান্তে ব্যক্তিগত জায়গা থেকে আসি নাই। মানুষের কাছে কিন্তু আমাদের জবাবদিহিতা করতে হবে যে তাদের আকাঙ্ক্ষাটা আমরা বাস্তবায়ন করতে পারছি কিনা বা আমরা আমাদের ভূমিকাটা পালন করতে পারছি কিনা। তো সেইটাই আমাদের সবচেয়ে বেশি মনোযোগ, আমরা সেই কাজটা সম্পূর্ণ করতে চাই। তারপরে আমরা আমাদের ব্যক্তিগত, দলীয়, রাজনৈতিক সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। আচ্ছা, আমার শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো আপনাদের প্রতি। আমি একটু জনাব এনি ভাই, আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই। এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমরা দেখেছি এই সরকার, অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার ব্যাপারে চেষ্টা করেছে, কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে কিনা, তিনি দেশে যাচ্ছেন না কেন? এবং আরেকটি অভিযোগ ছিল যে তাদের হামলা মামলার আশঙ্কার কারণে জনাব তারেক রহমান দেশে ফিরতে পারছেন না, এরকমটা আমরা শুনেছি। কিন্তু এই সরকার ক্ষমতা এসেছে, সেটিও 60 দিন হয়ে গেল, জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন? বেগম খালেদা জিয়াকে কেন বিদেশ নেওয়া যাচ্ছে না, যেটি প্রধান দাবি ছিল? আপনি যদি খুব সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ আপনাকে। একটু আগে অ্যাডভাইজার নাহিদ যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন, আমি সেটা আগে বলছি যে এই যে ডাকসু নির্বাচন, আমি বরাবরই 90-র পরে বিএনপি যখন 91-এ এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে, আমি 90-র ডাকসুতে আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমার খোকন পরিষদ। এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় নাই? তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি, দল আমাকে মনোনয়ন দিয়েছে। তার মানে কি, বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু ইরেগুলার স্টুডেন্টের পক্ষে নিয়েছে তখন কিছু ইরেগুলার স্টুডেন্ট প্লাস আওয়ামী লীগ, ছাত্রলীগ, যার কারণে সেই নির্বাচন হতে পারে নাই। সেকেন্ড, 93-তে আবার যখন ডাকসু নির্বাচন হয় তখন আমাকে দল বিপি নমিনেশন দিয়েছে, সেটাও কিন্তু রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টের ফাইট ছিল। সেখানে একই জিনিস ঘটনা ঘটেছে, সেখানে আমরা বরাবরই ডাকসুর পক্ষে ছিলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, কিন্তু এই চক্রান্তকারীদের আওয়ামী লীগের বা মুজিববাদী ছাত্রলীগের তখন ওই ষড়যন্ত্রের কারণে আমরা নির্বাচন করে নিতে পারি নাই। হ্যাঁ, এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকারের ছিল, কিন্তু আমরা সরকারে থাকলেও বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোনো সুযোগ নাই। আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ম্যান্ডেট পায়, তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না, সকলকে নিয়ে ঐক্যমতে সরকার গঠন করব এবং সেখানে অবশ্যই শুধু তখন যখন বিপি নূর আমরা সেই নির্বাচন অংশগ্রহণ করেছি। আপনার বক্তব্য পুরো পরিষ্কার। ভবিষ্যৎ দর্শকরা যে ডাকসু নির্বাচন হবে, সেই ডাকসু নির্বাচন অবশ্যই হওয়া উচিত এবং আমরা সেখানে সর্বাত্মক সহযোগিতা করব। এবার আসুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ আছেন। ওনার বিদেশে যাওয়ার ক্ষেত্রে এখন কোনো বাধা নেই, তবে এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলা একটা প্রিপারেশন আছে, সেই প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষায় রয়েছি। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করবো দেশের বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন। এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান, তিনি ওনার যে মামলাগুলো তিনি নিজে মোকাবেলা করতেছেন, মামলাগুলো যদি আইনি প্রক্রিয়া সবকিছু সমাধান হয়ে যায়, খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন এবং বাংলাদেশ যে বিএনপি এবং এই দেশের রাজনীতিতে ওনার ভূমিকা উনি যেভাবে পালন করেছেন বেশি এবং দায়িত্বশীলতার সহিত পালন করবেন। আমি ব্যাপারটা এনি ভাই একটু বুঝতে চাই যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা এখন রয়েছে, কিন্তু তিনি কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার হতে পারে? না না, উনি মামলাগুলো তো মোকাবেলা করে আসছেন। মোকাবেলাটা লন্ডনে বসে কেন করতে হবে? মোকাবেলাটা লন্ডনে বসে করতে হবে কেন? কেন লন্ডনে বসে করতে হবে? স্বাভাবিক উনি দেশে এসে করলে অসুবিধা দিয়েছেন, ওনার বিরুদ্ধে ফেভারেবল গভর্নমেন্ট অনেক মামলা হয়েছে। ফেভারেবল গভর্নমেন্ট আছে, তারপরে তো আইন আছে, গভর্নমেন্ট আসলেই যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে। দেশে থেকেই মামলা মোকাবেলা করা সম্ভব না। আপনি তো দেশে থেকে মামলা মোকাবেলা করছেন এনি ভাই। তারেক রহমান তারেক রহমানের জীবন সবসময় আওয়ামী লীগের কাছে তখন এখন এই 60 দিন আওয়ামী লীগের হিসাবে আমি আনতেছি না, এই 60 দিন
এই সময়ে উনি আসবেন, উনি মোকাবেলা করে আসবেন, এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন। উনি আসার কারণে, আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয়, সেই জিনিসটা আমরা ওনার জামিন হবে, ওনার জামিন হবে, সেটা তো কি অসুবিধা? ওনার তো আর সর্বোচ্চ আদালতে না জামিন হবে, জামিন এটা ইন্টারেস্টিং। তবে এনিওয়ে আমার কাছে মনে হয় এটি, আমার কাছে এটি মনে হয় আপনার সাথে তারেক সাহেবের কথা হয়, ওনাকে জামিন দিয়ে দেবে। আমার সাথে মনে হয় যে আপনার সাথে তারেক সাহেবের নিয়মিত কথা হয় আপনার দলের মধ্যে থেকে। এটিতে আপনারা একটি পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে হয় ভালো হয়। যাই হোক, কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য মনে হচ্ছে যে তিনি দেশে এসে কেন মামলা লড়তে পারবেন না, তিনি দেশে এসে কেন, এটা আমি জানি না কেন হয়। মামলা লড়ছেন তো, মামলা বাইরে বসে লড়ছেন, এতদিন ধারাবাহিকতায় উনি মামলা লড়ছেন, একই ধারাবাহিকতা লড়ছেন কেন? বিদেশ থেকে কেন এনি ভাই, লন্ডন থেকে কেন? নাহিদ, আপনারা কি তারেক সাহেবকে আসতে দিচ্ছেন না? না আমাদের পক্ষ থেকে তো এরকম, এটা মানে তিনি ইচ্ছা করলে আসতে পারেন, এটা তা আইন রয়েছে, সেই আইন অনুযায়ী। আমার কাছে মনে হচ্ছে যে এই ব্যাপারটা নিয়ে আসলে আমরা নিশ্চয়ই একটা ক্লিয়ার পিকচার পাবো। আমার এনিভার জন্য আরেকটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটি আমি একটু করে, আমাদের হাতে একটু সময় না, আই জাস্ট ওয়ান্ট টু রিকোয়েস্ট আওয়ার প্রডিউসার টু এক্সটেন্ড ইট ফর 2 or 3 more minutes, বিকজ আমি আমি একটু এনিভাইকে জানতে চাই যে এনিভাই 5 আগস্টের পরে সংখ্যালঘু সম্প্রদায় আক্রান্ত হয়েছে, জাতীয় সঙ্গীত নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, মাজার ভাঙার ঘটনা ঘটেছে, দরবার আক্রমণ করা হয়েছে, নারীরা আক্রমণের মুখে পড়েছে, নারীদের পোশাক নিয়ে কথা বলেছে, হিজবুত তাহরির প্রকাশে তৎপর, সামনে দুর্গাপূজার আয়োজন নিয়ে নানা শঙ্কা। অন্তর্বর্তী সরকার কি সব বিষয় ঠিক মতো সামলাতে পারবে, কি মনে করেন আপনি? দেখুন, আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাইরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে। বিবিসি একটা নিউজও করেছে, এবং এই দেশে যে সমস্ত নিউজগুলো হচ্ছে, বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিয়ে, এগুলো ম্যাক্সিমাম ফেক, এবং বাংলাদেশের বাইরে বসেও এই সমস্ত ষড়যন্ত্রগুলো হচ্ছে। এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে, এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে, বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই। আর ভবিষ্যতে যে পূজাটা আসতেছে, আমরা খুবই সতর্ক আছি, এবং আমাদের দলীয় পর্যায় থেকে কোনোভাবেই যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শৃঙ্খলা অবস্থা, সেখানে কোনো ষড়যন্ত্রে লিপ্ত না হতে পারে, সেজন্য আমরা এখন থেকে সতর্ক আছি, সজাগ রয়েছি, এবং আমাদের দলীয় নেতা কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গায় তাদের সহযোগিতা করার জন্য। তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। ইনশাল্লাহ সরকার সজাগ আছেন বলে আমরা মনে করছি। তাছাড়া এই যে মাজারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন, সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে, এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ। এনিওয়ে, আপনাকে ধন্যবাদ। আমি এইটা নিয়ে শুধু এক লাইন জনাব নাহিদ ইসলাম আপনার কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে যে সেগুলো আপনি ঠিকমতো করতে পারবেন কিনা, ষড়যন্ত্রের কথা বলেছেন এনিওয়ে। নাহিদ, আপনি যদি একটু শেষ কথা বলতেন, আমরা শেষ করে দিব, আমাদের অনুষ্ঠান শেষ আসলে। না, অবশ্যই এই বিষয়টা আমরা কিন্তু 5ই আগস্টের পর থেকে বারবার বলেছি যে আমাদের এখানে সকলের সমান অধিকার, নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা চাই। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বারবার বসেছি। আমি নিজে দিঘিনালায় গিয়েছি পাহাড়ি বাঙালি দ্বন্দ্বের পরে, এবং আমরা এই বিষয়ে সতর্ক আছি, এবং আমরা বাংলাদেশের মানুষও এই বিষয়ে সচেতন আছে, এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সামনের যে কোনো এই ধরনের পরিস্থিতিকে মোকাবেলা করতে পারবো, এবং সকলকে সেই নিরাপত্তা। ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শহীদউদ্দিন চৌধুরী এনি। আপনার সাথে কথা বলে অনেক বিষয় নিশ্চয়ই আমাদের দর্শকরা পরিষ্কার হয়েছেন। আপনি জেনে খুশি হবেন 52,000-এর বেশি দর্শক লাইভ এই অনুষ্ঠানটি দেখেছেন। জনাব নাহিদ ইসলাম, আপনাকেও অনেক ধন্যবাদ, এবং দর্শকরা আপনাদেরকে এপ্রিশিয়েট করেছেন আপনাদের মূল্যবান সময়ের জন্য। আমরা আমাদের সম্পূর্ণ ঠিকানা টিভির পক্ষ থেকে নিউ ইয়র্কের ম্যানহাটন থেকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরো অতিথিদের নিয়ে আসবো, এইসব অতিথিদেরকেও অনেক রকম প্রশ্ন করবো। সেই পর্যন্ত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।